এখানে 3 নম্বর বলা আছে টায়ার 2, এরকম যেগুলো পয়েন্ট ভিত্তিক যেগুলো আছে এগুলো একটু হালকা স্কিপ করে যাচ্ছি। টায়ার 1, টায়ার 2 এটা আমি কিন্তু আলোচনা করলাম ওখানে এর আগে, যে টায়ার 1 এবং টায়ার 2 ক্যাপিটাল উদাহরণ সহ আলোচনা করো। যদি এরকম প্রশ্ন থাকে তাহলে আমরা আলোচনা করব একটু বড় সড়ো করে, কারণ ওখানে ওই এক লাইনে টায়ার 2 টায়ার 1 ওইভাবে দিয়ে আমাদের হবে না। আমাদের একটু ওই উদাহরণ সহ যেহেতু বলছে আমাদের কি কি থাকে সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। তো এখন টায়ার 1 ক্যাপিটালটা হলো কি, টায়ার 1 এবং টায়ার 2 ক্যাপিটাল হলো দুই ধরনের ক্যাপিটাল যা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের নিয়ন্ত্রক মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করে। আচ্ছা, টায়ার 1 এবং টায়ার 2 মূলধন নিচে আলোচনা করা হলো। টায়ার 1 মূলধন, টায়ার 1 মূলধন হচ্ছে কি, যেটা এর আগে দেখলাম, যেটা হচ্ছে সর্বোচ্চ মানের মূলধন, যার মধ্যে ব্যাংকের রয়েছে ইকুইটি মূলধন, সংবিধিবদ্ধ রিজার্ভ, প্রকাশিত রিজার্ভ, ধরে রাখা আয়। এই জায়গাতে হবে সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় কথাটা ব্যবহার করবেন। এই ধরনের মূলধন ব্যাংক কার্যক্রম বন্ধ করার প্রয়োজন ছাড়াই লোকসান শোষণ করতে পারে বা ক্ষতি পূরণ করতে পারে, ভাষাটা আপনি ইউজ করতে পারেন, ক্ষতি পূরণ করতে পারে। টায়ার 1 মূলধনকে প্রাথমিক উদ্দেশ্য হল, টায়ার 1 মূলধনের প্রাথমিক উদ্দেশ্য হলো ব্যাংকে তার কার্যক্রম বন্ধ করতে বা বাহ্যিক পুঁজি আদানের প্রয়োজন ছাড়াই লোকসান শোষণ করে বা ক্ষতি পোষণ করে। তাহলে এই টায়ার 1 মূলধনের প্রাথমিক উদ্দেশ্য হলো ব্যাংক তার কার্যক্রম বন্ধ ছাড়াই এবং বাইরের কোনো খাত থেকে পুঁজি সংগ্রহ ছাড়াই লোকসান কি করতে পারে, পূরণ করতে পারে, লোকসান বা ঘাটতি পূরণ করতে পারে। এর মধ্যে কি কি আছে, সাধারণ স্টক বা ক্যাপিটাল স্টক সেটা এটি ইকুইটি মূলধনের সবচেয়ে মৌলিক রূপ। ইকুইটি মূলধন কাঠামো যেটা থাকে, এই যে সিরিয়াল অনুযায়ী দেখতেছেন এগুলো সবগুলো ইকুইটি মূলধনের মধ্যে। তো ইকুইটি মূলধনের সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে বড় ধরনের বা মৌলিক, যেটা একবারে মৌলিক রূপ যেটা, সেটা হচ্ছে আমাদের সাধারণ স্টক অর্থাৎ ক্যাপিটাল স্টক যেটা বলে, অর্থাৎ শেয়ার হোল্ডারগণ, ব্যাংকের সাধারণ শেয়ার যারা আছে, সাধারণ শেয়ার হোল্ডারগণ যে টাকা দিয়ে কোনো কার্যক্রম ব্যাংকটা যেটা শুরু করছে, যত টাকা শেয়ার দেওয়া, অর্থাৎ একটা প্রতিটা ব্যাংকের তো শেয়ার হোল্ডার থাকে। তো সাধারণ শেয়ার হোল্ডারগণ যারা যে টাকাটা দিয়ে যে টাকা মূলধন করে তার ব্যাংক শুরু করেছে, সেটার নাম হচ্ছে সাধারণ স্টক। এটি ইকুইটি মূলধনের সবচেয়ে মৌলিক রূপ। এটিকে টায়ার 1 পেইড আপ ক্যাপিটাল, সরি আমি ভাষাটা করতে ভুলে গেছি, পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। এটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল আমাদের। এটিকে টায়ার 1 মূলধনের সর্বোচ্চ মানের হিসাবে বিবেচনা করা হয়। সংরক্ষিত আয়, যেটা আমি এর আগে বললাম, যে আমাদের একটি বছরে যত টাকা ইনকাম হয়, অপারেটিং ইনকাম থেকে আমরা যে টাকাটা আমরা অপারেটিং ইনকামে পাবো, সেখান থেকে আমাদের রিজার্ভ, ডিভিডেন্ড এবং অন্যান্য আনুষঙ্গিক যত ধরনের রিজার্ভ আছে সবগুলো বাদ দেওয়ার পর যতটুকু থাকবে, মানে অবন্টিত অবস্থায় যতটুকু থাকবে, তার নাম হচ্ছে সংরক্ষিত আয়। একে আরেকটি নামে ডাকা যায়, সেটা হচ্ছে অবন্টিত মুনাফা। মানে মুনাফা বন্টন করার পর অপারেটিং ইনকাম যেটা পাইলাম, অর্থাৎ নিট ইনকাম যেটা পাইলাম, নিট ইনকাম থেকে অন্যান্য যে রিজার্ভগুলো থাকে এবং ডিভিডেন্ডগুলো থাকে, সেই ডিভিডেন্ড এবং রিজার্ভ বন্টন করার পর যে অংশটুকু থাকবে তার নাম হচ্ছে অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয়। এটি একটি ব্যাংকের লাভের অংশ যা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ হিসেবে রাখা হয় এবং প্রদান করা হয় না। এটা পরবর্তী বছরের জন্য আমাদের এটা শেয়ার হোল্ডারদের জন্য রাখা হয় আর কি। এটার উপর একমাত্র দাবি হচ্ছে শেয়ার হোল্ডারগণ, সাধারণ শেয়ার হোল্ডারগণ। তারপর আছে অগ্রাধিকার স্টক, প্রিফারেন্সিয়াল স্টক কি? এটি এক ধরনের ইকুইটি নিরাপত্তা বা ইকুইটি মূলধন যা একটি নির্দিষ্ট লভ্যাংশ প্রদান করে এবং সাধারণ স্টকের তুলনায় সম্পদের উপরে উচ্চ দাবি রাখে। অর্থাৎ এখানে বলা আছে যে সাধারণ স্টক যারা ব্যাংক ব্যবসা শুরু করলো, যারা ব্যাংকের মালিক, এই ব্যাংকের মালিকের এদের চেয়ে এই যে অগ্রাধিকার স্টক যেটা থাকবে, প্রিফারেন্সিয়াল স্টক, সেই প্রিফারেন্সিয়াল স্টকের দাবিগুলো আগে পূরণ করা হয়।
এদের দাবি পরে পূরণ করা, ব্যাংকের যারা মালিক তাদের দাবি পরে পূরণ করা হবে। আগে পূরণ করা হবে কাদের? এই অগ্রাধিকার স্টক যারা, এই নামের আগে যে কথাটা আছে অগ্রাধিকার, এটা হচ্ছে প্রিফারেন্সিয়াল স্টক। এদের দাবি, এদের লভ্যাংশ আগে দিতে হবে। আগে দেওয়ার পর লভ্যাংশ যতটুকু মানে যদি কোনো কিছু নাই থাকে তাহলে পাবে না। সাধারণ মানে সাধারণ শেয়ার হোল্ডার এখন পাবে না, সমস্যা নেই। কিন্তু সাধারণ শেয়ার হোল্ডার পাবে কি পাবে না সেটা পরে, আগে অগ্রাধিকার শেয়ার যেটা প্রিফারেন্সিয়াল স্টক যেটা, সেটা তাদের আগে দিতে হবে। এটাও আমাদের টায়ার একের মতো পরে। তারপর আছে পরিশোধিত মূলধন, যেটা বললেন পেইড আপ ক্যাপিটাল। এটি সেই পরিমাণ অর্থ যে শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের জন্য পরিশোধ করেছে। শেয়ার হোল্ডারগণ তাদের শেয়ারের জন্য যেটা পরিশোধ করে, যে টাকা পরিশোধ, এখন পেইড আপ ক্যাপিটাল। এখন আপনাদের একটু ইয়েটা সেটও করে নাই, একটু লিখে দেখাতাম, যাই হোক তাহলে একটু বুঝতে সহজ হতো। আমি বলি যে সাধারণ স্টক আর এবং পেইড আপ ক্যাপিটাল, এই পেইড সাধারণ স্টকটা হচ্ছে এরকম, ধরুন কোনো কোম্পানি, ছোট্ট করে একটা উদাহরণ দেই, ছোট্ট করে একটা উদাহরণ দেই, যে কোনো কোম্পানি ধরুন 100টি শেয়ার নিয়ে চালু করছে, তাহলে বুঝতে সহজ হবে। প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। প্রতিটি শেয়ারের দাম 10 টাকা, 100টি শেয়ার নিয়ে সে কোম্পানি চালু হয়েছে, তাহলে মোট শেয়ারের মূল্য হচ্ছে কত? 1000। মানে 100 গুণন 10 সমান 1000। আচ্ছা, এই 10 টাকা করে একটি শেয়ারের দাম, সেখান থেকে দেখা যাচ্ছে যে এই যারা শেয়ার কিনেছে সেখান থেকে আমরা 8 টাকা করে আদায় করতে পেরেছি, মানে 8 টাকা করে পেয়েছি। তাহলে কত হচ্ছে? 100 গুণন 8। এখানে আমি লিখে দেখাতে পারলে সুবিধা হতো। ধরুন এরকম বিষয়টা, 100টি শেয়ার 10 টাকা করে নিবন্ধন হয়েছে এই কোম্পানি, কোনো একটা কোম্পানি, শেয়ারের দাম হচ্ছে, তাহলে মোট মূল্য হচ্ছে কত? মোট মূলধন হচ্ছে কত? 1000। এখন আমরা আদায় করতে পেরেছি, 100টি শেয়ারই আমরা বিক্রি করেছি, আদায় করতে পেরেছি, বা যারা শেয়ার নিয়েছে তারা আমাদের দিয়েছে, মানে 8 টাকা পর্যন্ত দিয়েছে। তাহলে আমাদের কত হচ্ছে? এই 800 টাকা। এই 800 টাকার নাম হচ্ছে আমাদের এই যে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন মানে কত টাকা পরিশোধ হয়েছে, এটা নাম হচ্ছে আমাদের কাছে পরিশোধিত মূলধন। যত টাকা কোম্পানি আদায় করতে পেরেছে সেটা নাম হচ্ছে পরিশোধিত মূলধন। যাই হোক, এটা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়। এখানে এটা এত কিছু, মানে এটা বলা এই জন্য যে আপনাদের যেন মনে থাকে, সহজে যেন বিষয়টা লিখতে পারে। একটু একটু মিউট করেন। আচ্ছা, তারপর আছে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়ামটা বিষয়টা কি? শেয়ার প্রিমিয়ামটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ব্যাংক বা প্রত্যেকটা লিমিটেড কোম্পানি সরকারের কাছ, মানে তার ব্যবসা চালু করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়, এবং সেখানে তাদের পরিমেল নিয়মাবলী, বা যেটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম ওটাকে বলে হচ্ছে, ভুলে গেলাম। আচ্ছা, মেমোরেন্ডামে লেখা থাকে যে একটি কোম্পানির কতটি শেয়ার, সর্বোচ্চ কতটি শেয়ার তারা বাজারে ছাড়তে পারবে, কতটি শেয়ার তারা বাজারে ছাড়তে পারবে, এবং সর্বোচ্চ কত দামে তারা বিক্রি করতে পারবে, এটা উল্লেখ করা থাকে। ওর বাইরে বেশি শেয়ার বিক্রি করতেও পারবে না, ওর বেশি টাকা দামে নিতে পারবে না। ধরুন এরকম বিষয়, অথরাইজ ক্যাপিটাল। জি 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 জি, অথরাইজ ক্যাপিটাল। শেয়ারটা হলো আপনার পেড আপ, যেটা 10 টাকা শেয়ার যদি 12 টাকায় বিক্রি করে, বাড়তি যে 2 টাকা নেওয়া হলো সেটা শেয়ার প্রিমিয়াম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, কিন্তু আমি বিষয়টা সেট আপ করিনি, একটু দাঁড়ান। তাহলে শেয়ার প্রিমিয়াম, তাহলে শেয়ার প্রিমিয়ামটা হলো,
যে কোনো কোম্পানি যখন নিবন্ধিত হয়, ধরুন 100টা শেয়ারে ওই কোম্পানি 100টা শেয়ার বাজারে বিক্রি করতে পারবে, যেটাকে বলে অথরাইজ শেয়ার বা অথরাইজ ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল এরকম বলা থাকে। অর্থাৎ কোম্পানি যতটুকু শেয়ারে নিবন্ধিত হবে, যতটুকু শেয়ার বাজারে বিক্রি করতে পারবে, কত টাকা দরে, 10 টাকা দরে বাজারে বিক্রি করতে পারবে, 1000 টাকার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে অথরাইজ ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল। এখন এর যত অংশ আদায় করতে পারবে তার নাম হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। 100টি শেয়ার যদি 8 টাকা করে, যেটা উদাহরণ দিলাম, 8 টাকা করে আদায় করে, তাহলে কত হচ্ছে? 800 টাকা। এই 800 টাকার নাম হচ্ছে পরিশোধিত মূলধন। এখন যদি এরকম হয় কোনো সুনামধন্য কোম্পানির শেয়ার বাজারে ছাড়তেছে, 10 টাকা করে নিবন্ধিত হয়েছে, যখন তা দেখতেছে কোনো সুনামধন্য কোম্পানি বা তাদের শেয়ারের চাহিদা আছে মার্কেটে, তখন যত টাকা দিয়ে নিবন্ধিত হয়েছে তার অতিরিক্ত কিছু অর্থ আদায় করতে পারে। যেমন এরকম যে 100টি শেয়ার তারা নিবন্ধিত হয়েছে, তারা 12 টাকা করে আদায় করবে। তাহলে এই যে 2 টাকা যে যেটা অথরাইজ হয়েছে 10 টাকা করে, 2 টাকা যেটা অতিরিক্ত নিচ্ছে, এই 2 টাকার নামই হচ্ছে শেয়ার প্রিমিয়াম। এই 2 টাকার নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম। অর্থাৎ যে মূল্যে নিবন্ধিত হয়েছে, এক একটি শেয়ার যে মূল্যে নিবন্ধিত হয়েছে তার অতিরিক্ত অর্থ যেটা আদায় করা হয় সেটার নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম। যেটা মঞ্জুরুল ভাই বললো যে অতিরিক্ত যে অর্থটা নেই সেটার নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম। আর কম মূল্যে যদি আমরা নিই সেটার নাম হচ্ছে শেয়ার ডিসকাউন্ট। যদি 10 টাকা করে নিবন্ধিত হয়েছে, 8 টাকা করে আমরা পাই, মানে মার্কেটে সারি 8 টাকা করে, তাহলে হচ্ছে সেটার নাম হচ্ছে 2 টাকার নাম হচ্ছে ডিসকাউন্ট। অধিক টাকা নিলে সেটার নাম হচ্ছে প্রিমিয়াম, আর কম টাকা নিলে সেটার নাম হচ্ছে ডিসকাউন্ট। তো শেয়ার প্রিমিয়াম হচ্ছে এটি সেই পরিমাণ যা বিনিয়োগকারীরা তার সমমূল্যের উপরে একটি স্টকের জন্য প্রদান করে। তাহলে সমমূল্যের উপরে স্টকের জন্য প্রদান করে। এতবার ফোন দিচ্ছিল ভাই, একটু ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ঢাকা থেকে বলছিলাম যে আপনার ইউটিউবে আমি আপনার চ্যানেল জি এগুলো দেখি। আপনার এখন লেটেস্ট যে দুটো সাবজেক্ট আছে JAIBB, এগুলোর কি লেকচার শিট পাওয়া যাবে? আমি একটু ক্লাসে আছি, তাহলে একটু পরে আপনাকে ফোন দিচ্ছি ভাই আমি। তাহলে হ্যাঁ দেন। আচ্ছা আচ্ছা। তো তারপরে আছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতির কথাটা এর আগে আলোচনা করা হয়েছে যে জেনারেল রিজার্ভ, এটা আমরা যে কোনো ধরনের ক্ষতিপূরণের জন্য বা যে কোনো ধরনের কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমরা এখান থেকে আমরা হচ্ছে টাকা ব্যবহার করতে পারি। যে আমাদের উদ্ভূত কোনো সমস্যা হতে পারে, এই ভেবে আমরা কি করি, আমাদের মুনাফা থেকে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা জমায়ে রাখি, যেটার নাম হচ্ছে সাধারণ সঞ্চিতি। সংবিধিবদ্ধ রিজার্ভ, এটাকে বলে স্ট্যাটুটরি রিজার্ভ। এই স্ট্যাটুটরি রিজার্ভ ব্যাংকের জন্য স্ট্যাটুটরি রিজার্ভ রাখা এটা একটা বাধ্যতামূলক, ওই জন্য ওখানে লেখা আছে সংবিধিবদ্ধ রিজার্ভ, মানে স্ট্যাটুটরি রিজার্ভ এটা 20% করে ব্যাংকে রাখতে হয়। হ্যাঁ, 20% করে রাখতে হবে স্ট্যাটুটরি রিজার্ভ। প্রকাশিত রিজার্ভ, যে রিজার্ভ প্রকাশ করি, ব্যালেন্স শিটে যে রিজার্ভ দেখানো হয় সেটার নামে হচ্ছে প্রকাশিত রিজার্ভ। সংখ্যালঘু স্বার্থ, মাইনরিটি ইন্টারেস্ট, এটি একটি সহায়ক সংস্থার অংশ যা বাইরের বিনিয়োগকারীরা মালিকানাধীন। সুনামের করতে মূলধন সংরক্ষণ, এত কিছু দেওয়া দরকার না, আপনারা এটা দেবেন। মূলধন সংরক্ষণ, মূলধন সংরক্ষণ এটি একটি রিজার্ভ অ্যাকাউন্ট যা একটি ব্যাংকের মূলধন ধরে রাখার জন্য সেট আপ করে, যা লভ্যাংশ হিসেবে প্রদান করা হয় না। আমরা যে অংশটুকু লভ্যাংশ হিসেবে পরবর্তীতে প্রদান করব না, যে কিন্তু ক্যাপিটাল ধরে রাখার জন্য এটি আমরা ব্যবহার করি, অর্থাৎ ক্যাপিটালের জন্য সংরক্ষণ করে রাখি, সেটা হচ্ছে মূলধন সংরক্ষণ বা ক্যাপিটাল রিজার্ভ। এটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ বা মূলধন সংরক্ষণ। এই যে এই আলোচনা এখানে যেটা আছে 11টা, এই 11টা আপনি না দিলেও কমপক্ষে 5টি আপনার মনে রাখতে হবে। যে 5টি আপনার কাছে সহজ লাগে সে 5টি আপনার মনে রাখতে হবে। 11টি বেশি করে এখানে দিয়েছে যাতে আপনাদের এর মধ্যে থেকে যেটা পছন্দ হয় আপনারা লিখতে পারেন। অন্তত কমপক্ষে 5টি আপনাদের লিখতে হবে। টায়ার 2 ক্যাপিটাল যদি এখানে দেখি, এর আগে তো টায়ার 2 ক্যাপিটাল আলোচনা করলাম যে টায়ার 2 ক্যাপিটাল হলো সম্পূরক ক্যাপিটাল হিসেবে বিবেচনা করা হয় এবং টায়ার 1 ক্যাপিটাল থেকে কম সুরক্ষিত। তাহলে একটি ব্যাংকে টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে সবচেয়ে বেশি সুরক্ষিত, আর টায়ার 2 ক্যাপিটাল হচ্ছে টায়ার 1 এর তুলনায় কম সুরক্ষিত।
এতে অধীনস্থ ঋণ মানে কী কী থাকে সেই জিনিসগুলো দেখি। 1 নম্বর হচ্ছে অধীনস্থ ঋণ। এটি এমন এক ধরনের ঋণ যা ঊর্ধ্বতন ঋণের নিচে কিন্তু ব্যাংকের মূলধন কাঠামোতে ইকুইটির উপরে। অপ্রকাশিত রিজার্ভ। অপ্রকাশিত রিজার্ভগুলো হচ্ছে যে রিজার্ভগুলো প্রকাশ করা হয়নি, যে রিজার্ভগুলো প্রকাশিত হয়নি। এই রিজার্ভগুলো আবার কি ধরনের রিজার্ভ? আপনার হিডেন রিজার্ভ যেটাকে বলে, বা আনডিসক্লোজ রিজার্ভ যেটাকে বলে। তো এই রিজার্ভগুলো কীরকম রিজার্ভ? এই রিজার্ভগুলো হচ্ছে এইরকম যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে রিজার্ভ এরকম থাকে যে আমাদের কোনো পণ্য উৎপাদন করেছি, কোনো পণ্য মার্কেটে ছাড়বো, তো মার্কেটে ছাড়ার জন্য আমরা কি করেছি যে যে পরিমাণ পণ্য আমাদের চাহিদা আছে ওই পরিমাণ পণ্য যেখানে রেখেছি সেখানে যদি কোনো কারণে ভূমিকম্প বা অগ্নিসংযোগ হয়ে সেখানে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা কি করি, সেই পরিমাণ পণ্য আমরা রিজার্ভ করে রাখি, যে আলাদা জায়গায় রিজার্ভ করে রাখি, যেটা আমাদের ব্যালেন্স শিটে যেটা আমাদের দেখানো হয় না। এই ধরনের রিজার্ভগুলো হচ্ছে অপ্রকাশিত রিজার্ভ, যে এটা বিশেষ করে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বেশি ব্যবহার হয় অপ্রকাশিত রিজার্ভগুলো। তাছাড়া সব ধরনের কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে, গুপ্ত সঞ্চিতি যেটাকে বলে, আপনারা হয়তো অন্যান্য সাবজেক্টে পাবেন গুপ্ত সঞ্চিতি বা অপ্রকাশিত রিজার্ভ একই কথায়, বা হিডেন রিজার্ভ। এই ধরনের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের গুপ্ত সঞ্চিতি বা গুপ্ত রিজার্ভ থাকে। তো এই অপ্রকাশিত রিজার্ভটা হচ্ছে আমাদের টায়ার 2 মধ্যে পড়বে। হাইব্রিড ক্যাপিটাল সিকিউরিটিস, এগুলি হলো সিকিউরিটিজ যেগুলিতে ঋণ এবং ইকুইটি উভয়ের বৈশিষ্ট্য রয়েছে, কিছু শর্ত পূরণ হলে ইকুইটিতে রূপান্তর হতে পারে। হাইব্রিড ক্যাপিটাল সিকিউরিটিস এটি হচ্ছে মূলত ঋণ এবং সিকিউরিটি উভয় বৈশিষ্ট্য আছে, কিছু শর্ত পূরণ হলে সেটা কি হবে, ইকুইটি ক্যাপিটালে রূপান্তর হবে। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এগুলি হলো প্রেফারেন্স শেয়ার যা ইস্যুকারী একটি নির্দিষ্ট তারিখ বা ধারকে বিকল্পে রিডিম করতে পারে। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এটা তো আমাদের রিডিমেবল যে ভাষাটা, এই ভাষাটা তো হয়তো আপনাদের জানা আছে। প্রিফারেন্সিয়াল শেয়ার অর্থাৎ অগ্রাধিকারযুক্ত শেয়ার। এই অগ্রাধিকারযুক্ত যে শেয়ারগুলো আছে, শুধু অগ্রাধিকারযুক্ত শেয়ার হচ্ছে আমাদের ক্যাপিটাল 1-এ আসবে, আর রিডিমেবল প্রিফারেন্স শেয়ারটা হচ্ছে আমাদের ক্যাপিটাল 2-তে আসবে। এগুলি হলো প্রিফারেন্স শেয়ার যা ইস্যুকারী একটি নির্দিষ্ট তারিখে বা ধারকের বিকল্প রিডিম করতে পারে। ঋণের ক্ষতি রিজার্ভ, এগুলি হলো রিজার্ভ যা ব্যাংক খারাপ ঋণ থেকে সম্ভাব্য ক্ষতিপূরণের জন্য আলাদা করে। ঋণের ক্ষতি রিজার্ভ বিষয়টা হচ্ছে যে আমরা ঋণ দিয়েছি, মনে করতে পারি যে সেখান থেকে আমাদের কিছু ক্ষতি হতে পারে, কিছু ক্ষতির সম্ভাবনা থাকে। এই উদ্দেশ্যে হয়তো আমরা কি করি, আমাদের মুনাফা থেকে যতটুকু অংশ আমরা রিজার্ভ করে রাখি তার নাম হচ্ছে ঋণের ক্ষতি রিজার্ভ। মানে ঋণের ক্ষতি হতে পারে, এই জন্য আমরা রিজার্ভ করে যে টাকাটা রাখি সেটা ঋণের ক্ষতি রিজার্ভ। পুনর্মূল্যায়ন রিজার্ভ, সম্পদ পুনর্মূল্যায়ন রিজার্ভ। অধীনস্থ ঋণ এটা 2বার হয়েছে, এটা একে আছে। রূপান্তরযোগ্য বন্ড, এগুলি এমন বন্ড যা কিছু শর্ত পূরণ হলে ইকুইটিতে রূপান্তর হতে পারে। তা রূপান্তরযোগ্য বন্ড হচ্ছে যে বন্ড তো মূলত হচ্ছে ঋণ, কিন্তু কিছু যে ঋণ শর্ত পূরণ সাপেক্ষে যদি ক্যাপিটালে রূপান্তর হয় অর্থাৎ ইকুইটিতে রূপান্তর হয়, তাহলে সেটা হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড। এটা হচ্ছে ক্যাপিটাল টায়ার 2-তে পড়বে। তো টায়ার 1 এবং টায়ার 2 যেটা আছে, এটা মোটামুটি একটু আমরা জানার চেষ্টা করব, এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি এই টপিক থেকে।